ধারালো ছুরি দিয়ে কাজল আর বাবা সুবলকে নির্মমভাবে হত্যা করে। ভীষণভাবে অত্যাচার করত, গরম লোহা এবং সিগারেটের আগুনে তাকে ছাঁকা দিত। আজকের গল্প সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের। আজ যে গল্পটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি তা আমাদের কলকাতার ঘটনা। 1993 সাল 23শে নভেম্বর মধ্যরাত্রি কলকাতার দমদম অঞ্চলের শুভম অ্যাপার্টমেন্টের বাসিন্দা দীপঙ্কর ব্যানার্জি আধা ঘুমিয়েছিলেন। এই আবাসনেরই অন্য দুই বাসিন্দা দীপঙ্করবাবুকে ডাকতে থাকেন। দীপঙ্করবাবু তাড়াতাড়ি জুতো পরে বেরিয়ে আসেন। শুনতে পান কিছুটা কাঁদছে, ঠিক যেন কেউ কুকুরের লেজের ওপর পা রেখেছে। তবে চতুর্থ তলায় গিয়ে তারা বুঝতে পারেন যে শব্দটি কোনো প্রাণীর নয়, বরং একটি মানুষের। শুভম অ্যাপার্টমেন্টের চতুর্থ তলা থেকে আসছে এই শব্দটি। এই ফ্ল্যাটটি সুবল বাড়ুইয়ের। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ সাহায্য চাইছে। তাই দীপঙ্করবাবু দ্রুত দমদম থানায় ফোন করেন এবং কিছুক্ষণের মধ্যেই অ্যাপার্টমেন্টে এসে পৌঁছয় পুলিশ। পুলিশ এসে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে এবং দেখে এক ভয়ঙ্কর ঘটনা। সেটা ভীতিজনকও বটে। পুলিশ ফ্ল্যাটে ঢুকে সুবল বাড়ুইয়ের 16 বছর বয়সী ছেলে সজল বাড়ুইকে দেখে টিভির সেটের সঙ্গে বাঁধা আছে। সে তখনও বেঁচে ছিল। তারা পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজ নিতে নিতে পাশের ঘরে যান। সেখানে গিয়ে দেখেন আরও মর্মান্তিক দৃশ্য। সুবল বাড়ুইয়ের স্ত্রী নিয়তি বাড়ুই একটি বড় চেয়ারের পেছনে দড়ি দিয়ে বাঁধা ছিলেন। তার হাতও বাঁধা ছিল আর মাথাটা একপাশে কাত হয়ে পড়েছিল। নিয়তি বাড়ুইকে মৃত অবস্থাতেই পাওয়া যায়। পুলিশ এর পরের ঘরে প্রবেশ করে। সেখানে তারা সুবল বাড়ুইকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারও হাত পা দড়ি দিয়ে বাঁধা ছিল। সেই একই ঘরে সুবলবাবুর বড় ছেলে কাজল বাড়ুইকেও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কলকাতা পুলিশ পুরো পরিবারের হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করে। যদিও পুরো পরিবার নয়, কারণ এক সদস্য জীবিত ছিল, দড়ি দিয়ে বাঁধা, ব্যথায় কাতরাচ্ছিল। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ও রহস্যজনক ছিল যে পুলিশ সজলের কাছ থেকে উত্তর খোঁজে। তাকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করে কিভাবে ঘটল এসব ঘটনা। সজল তার পরিবারের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছে। সজল পুলিশকে জানায় সে রাত 7টার দিকে টেলিভিশন দেখছিল তার মায়ের সঙ্গে। তখন 7 জন অজানা লোক তাদের ফ্ল্যাটে ঢোকে। তাকে গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে রাখে। এরপর তারা তার মাকে অন্য ঘরে নিয়ে গিয়ে চেয়ারে বেঁধে রাখে। তারপর তার বাবা আর ভাইয়ের খোঁজ করে, কিন্তু তারা তখন বাড়িতে ছিল না। তাদের কি হয়েছে সে জানে না, কারণ সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। সজলের এই কাছ থেকে ঘটনা জানার পর কলকাতা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার তদন্ত শুরু হয়। তখনও খুনি বাইরের লোক ভেবেই তদন্ত শুরু করে পুলিশ, কিন্তু শীঘ্রই সন্দেহ ঘুরে যায় সজলের দিকে। সে হয়ে ওঠে প্রধান সন্দেহভাজন। সজল সেদিনের ঘটনা সম্পর্কে তেমন বিস্তারিত কিছু বলতে পারেনি, আর শরীরের কোনো বড় আঘাত বা সংগ্রামের চিহ্ন তার ছিল না। খুনিরা পুরো পরিবারকে হত্যা করবে অথচ সজলকে জীবিত রাখবে,
এবং তাও কোনো আঘাতের চিহ্ন ছাড়াই। এটা কেন? জিজ্ঞাসাবাদের পর সজল পুলিশকে সত্য ঘটনা বলে এবং যা বলেছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। এতই ভয়ানক। বারুই পরিবারের 3 জন হত্যার পেছনে যে সরলমুখী অপরাধী ছিল সে আর কেউই নয়, সজল বারুই নিজেই। 16 বছর বয়সী সজল ছিল তার পুরো পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের পেছনে। পুলিশও আতঙ্কিত হয়ে পড়ে যখন শোনে সজল 1993 সালের 22 নভেম্বর রাতে তার পুরো পরিবারকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। সজল তার 5 বন্ধুর সাথে ফ্ল্যাটে পৌঁছেছিল। সবাই ছিল 16 থেকে 17 বছর বয়সী কিশোর। এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা না। শুভম অ্যাপার্টমেন্টে আসার আগে তারা রাবারের গ্লাভস, ধারালো অস্ত্র, নারকেলের দড়ি, কালো কাপড়ের টুকরো এবং আরও অনেক কিছু কিনেছিল যা তাদের পরবর্তী কার্যকলাপকে সহজতর করেছিল। পরিকল্পনা কার্যকর করা হয় যখন সজল ও তার বন্ধুরা পৌঁছয় বাড়িতে। তারা দেখে যে সজলের মা একা টিভি দেখছিল। সজল এবং তার বন্ধুরা তাকে গামছা দিয়ে মুখ বেঁধে শোবার ঘরে চেয়ার দিয়ে বেঁধে রাখে। সজলের ভাই কাজল আর বাবা সুবল যখন বাড়ি ফেরে তাদেরও একই পরিণতি হয়। প্রথমে সজল এবং তার বন্ধু রঞ্জিত দুজনে মিলে পুরো পরিবারকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে, কিন্তু শুধু মাকে মারতে সফল হয় তারা। তারপর তারা ধারালো ছুরি দিয়ে কাজল আর বাবা সুবলকে নির্মমভাবে হত্যা করে। অপরাধীরা অভিজ্ঞ ছিল না তো, তাই পুরো ঘটনাটা ঘটতে প্রায় 3 ঘন্টা সময় নেয়। সজলের নির্দেশে তারা অস্ত্রগুলো ধুয়ে ফেলে এবং সমস্ত অন্য প্রমাণ পুড়িয়ে ফেলে। সমস্ত হত্যার পর ক্লান্ত হয়ে তারা বিশ্রাম নেয়। ফ্রিজ থেকে কিছু মিষ্টি বের করে খায়। তারপর সজল এবং তার বন্ধুরা আলমারিগুলো খোলে এবং সমস্ত নগদ ও গয়না বের করে ফেলে, যেন এটা একটা চুরির ঘটনা। এইভাবেই তারা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এরপর বন্ধুরা সজলের শরীরে আঘাত করে আর তাকে ড্রয়িং রুমে বেঁধে ফেলে। তারপর ফ্ল্যাট ছেড়ে দরজা বন্ধ করে চলে যায়। সুবল বারুইয়ের স্ত্রী নিয়তি বারুই সজলের আসল মা ছিলেন না। সজল জন্মানোর আগে সুবল বারুই তার প্রথম স্ত্রী নিয়তি এবং তাদের ছেলে কাজলকে পরিত্যাগ করে। সম্পর্ক লিপ্ত হয় মিনতি নামে এক মহিলার সঙ্গে এবং সেই সম্পর্ক থেকেই জন্ম নেয় সজল। কারণ সুবল তখনও প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি। তিনি মিনতির সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। কিছু বছর পরে সজলের বাবা মা বিচ্ছিন্ন হয়ে যায় আর সুবল আবার তার স্ত্রী নিয়তির সাথে বসবাস শুরু করে। সজলের মা তাকে বাবার সাথে রেখে চলে যায়। তখন সজলের বয়স মাত্র 8। সে সময় সে তার বাবা আর মা নিয়তি এবং তার সৎ ভাই কাজলের সঙ্গে থাকতে শুরু করে। তখন থেকে তার যন্ত্রণা শুরু হয় সৎ মা নিয়তি আর সৎ ভাই আর তার বাবার সঙ্গে থাকার সময় থেকেই। সজল পুরো পরিকল্পনাটি তৈরি করে তার বাবার সম্পত্তি দখল করার জন্য। সে 5 কিশোরকে তার পরিকল্পনার সঙ্গী হতে রাজি করিয়েছিল। সজলের সৎ মা তাকে ভীষণভাবে অত্যাচার করত। গরম লোহা এবং সিগারেটের আগুনে তাকে ছাঁকা দিত। তার মা তাকে ফ্রিজের মধ্যে মাথা ঢুকিয়ে ফ্রিজের দরজা বন্ধ করে দিত। এরকম আরও অনেক অত্যাচারের ঘটনা শোনা যায়। তাকে নির্যাতন সহ্য করতে হয়েছিল এবং এই নির্যাতন 16 বছর বয়সী সজলের ওপর গভীর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলেছিল। আর সম্ভবত এই কারণেই সজল এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। সজল যখন অপরাধ স্বীকার করে
তখন কলকাতা পুলিশ তাকে আর তার বন্ধুদের গ্রেপ্তার করে আর তাদের বারাসাত জেলা আদালতের অতিরিক্ত সেশন জজের সামনে নিয়ে যাওয়া হয় বিচারের জন্য। বিচারক আদালতে রায় দেন যে অপরাধ করেছে তারা সেটা একটা বিরলতম অপরাধের মধ্যেই পড়ে এবং সজলের ফাঁসির দণ্ড হয়, পরে যা যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হয়েছিল। পুরো বিচারের সময় সজল আর তার বন্ধুদের মধ্যে কোনো অনুশোচনার চিহ্ন দেখা যায়নি, এমনকি মৃত্যুদণ্ড ঘোষণার সময়ও। কিন্তু এখানেই গল্পটা থামে না, বরং গল্পটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সজল এবং তার বন্ধুরা এখন জেলখানায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। এই 6 যুবক সবচেয়ে কঠিন অপরাধীদেরও অবাক করে দিয়েছিল তাদের আনন্দ আর উল্লাস দেখিয়ে। তারা জেলে গান গাইত, হিন্দি সিনেমার গানের সঙ্গে নাচ করত, এইসবই তারা করত। কয়েক বছর জেলে থাকার পর সজলের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তাকে কিডনির সমস্যার জন্য চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এখান থেকে 2001 সালে 15 সেপ্টেম্বর সজল পালিয়ে যায়। যদিও হাসপাতাল প্রাঙ্গণে প্রচুর পুলিশ কর্মচারী ছিল, পুলিশের ভিড়ে ভরা একটা হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া যথেষ্ট আশ্চর্যজনক ঘটনা ছিল। তবে যেভাবে সে এটা করেছিল তা আরও বিস্ময়কর। সজল প্রায়ই তার বান্ধবীকে বিয়ার নিয়ে আসতে বলতো চোরাইপাতে হাসপাতালের মধ্যে, আর ডিউটিতে থাকা গার্ডদের সঙ্গে তা পান করত সজল। তার পালানোর রাতে সজল একটা বিয়ার পার্টির আয়োজন করে এবং হাসপাতালে তাকে দায়িত্বে থাকা যারা পাহারাদার ছিল সেই 2 গার্ডকে আমন্ত্রণ জানায়। সজল বিয়ারে ঘুমের ওষুধ মিশিয়েছিল। বিয়ার শেষ করার পর সে তার বিছানায় ফিরে এসে আধা ঘন্টা অপেক্ষা করে। পরে সে ওয়ার্ড থেকে বেরিয়ে 2 গার্ডকে দেখে যে তারা ঘুমিয়ে পড়েছে এবং সে অবলীলাক্রমে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায়। সজল তাদের নাকের ডগা দিয়ে পালিয়ে গিয়েছে, এটা পুলিশের কাছে খুব লজ্জার বিষয় ছিল। তারা বারবার সজলকে ধরার জন্য বহু অভিযান চালিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। সজলকে কোথাও পাওয়া যাচ্ছিল না। হাসপাতাল থেকে পালানোর পর সে মুম্বাইয়ে পালিয়ে যায়। সেখানে সজলের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয় এবং 2002 সালের মাঝামাঝি তাকে বিয়ে করে। সম্ভবত মধুচন্দ্রিমা শেষ হওয়ার পর সে তার স্ত্রীকে আসানসোলে পাঠায় এবং সে নিজে ফিরে আসে কলকাতায়। এবার যখন সজল কলকাতায় ফিরে আসে, এখানে এসেও একই স্থানীয় অপরাধের সম্রাট হাতকাটা বিশুর কাছে আশ্রয় নেয় এবং কামাল নামে পরিচিত হয়ে ডাকাতিতে লিপ্ত হয়। যখন কামাল নামটা পুলিশের নজরে আসে তখন সে আবার নাম পরিবর্তন করে রাজু শেখ নামে পরিচিত হয়। রাজু শেখ নামে সজল আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হয়। 2003 সালে ফেব্রুয়ারি মাসে এই গ্রেপ্তারির ঘটনা ঘটে। তাকে পুলিশ আবার গ্রেপ্তার করে। পুলিশ জানতো না যে তারা যাকে গ্রেপ্তার করেছে সে অ্যাকচুয়ালি সজল, যে তার পরিবারকে খুন করেছিল নৃশংসভাবে। যদিও সে তার চুলের স্টাইল পরিবর্তন করেছিল এবং নতুন চেহারা নিয়েছিল, তবুও তার কয়েকজন সহবন্দী তাকে চিনতে পেরেছিল। এই বন্দীরা আলিপুর সেন্ট্রাল জেলে সজলের সাথে ছিল। সেখানে সে পরিবার খুনের দায়ে সাজা কাটিয়েছিল। আসলে তাদের মধ্যে একজন সজলের কাছে গিয়েছিল এবং 30,000 টাকা না দিলে তার আসল পরিচয় প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়েছিল। সজল প্রতিশ্রুতি দিয়েছিল মুক্তি পাওয়ার পরই সে টাকাটা দিয়ে দেবে, কিন্তু তবুও সে সজলকে পুলিশের হাতে ধরিয়ে দেয় আর তার পরিচয় ফাঁস করে দেয়। প্রেসিডেন্সি জেলে থাকাকালীন
সে কলকাতার সাধারণ চোরচোটাদের থেকে আরও বেশি কুখ্যাত অপরাধীদের সাথে নেটওয়ার্ক গঠন করে। এই নেটওয়ার্কে ছিল আফতাব আনসারি, যিনি 2002 সালে কলকাতার আমেরিকান সেন্টারে সন্ত্রাসী হামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়াও ছিল দেবাশিস চক্রবর্তী, একজন অপরাধী যিনি তার বান্ধবীকে হত্যা করেছিলেন আর তার মাকে হত্যার চেষ্টা করেছিলেন। যখন কর্তৃপক্ষ এই নেটওয়ার্কটি আবিষ্কার করে, তারা এটা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর সজলকে আবার আলিপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়। এতদিনে সজল কলকাতার বিভিন্ন কারাগার ঘুরে এসেছে, তা আলিপুর কেন্দ্রীয় কারাগার হোক, প্রেসিডেন্সি কারাগার হোক, মেদিনীপুর কেন্দ্রীয় কারাগার হোক বা দমদম ক্যান্টনমেন্ট। আগেরবারের মতো পালিয়ে যাওয়ার পরিকল্পনা না করে সে আবার আইনি পথ বেছে নেয়। সজল যখন গ্রেপ্তার হয়েছিল, তখন জুভেনাইল অ্যাক্ট শুধুমাত্র 16 বছরের কম বয়সীদের জন্য প্রযোজ্য ছিল। সজল 16 বছর 11 মাস বয়সী হওয়ায় তাকে একজন প্রাপ্তবয়স্ক হিসাবে বিচার করা হয়েছিল এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যা পরে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। তবে 2000 সালে নতুন জুভেনাইল অ্যাক্ট হয়, যা 18 বছর বয়সের কম বয়সী সবাইকে এই আওতায় নিয়ে আসে, আগের মতো 16 নয়, এবং সাজার মেয়াদকালও সর্বোচ্চ 3 বছর হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নতুন আইনটি সেই কিশোরদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা এই আইন কার্যকর হওয়ার আগে অপরাধ করেছিল। এই আইনি সুযোগ পাওয়ার পর সজল এটিকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং কলকাতা হাইকোর্টে আবেদন করে যে সে ইতিমধ্যে 3 বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছে। আদালত একমত হয় এবং অবশেষে আগস্টে 2010 সালে শর্ত সাপেক্ষে সজলকে মুক্তি দেয়। সজল যখন ঠান্ডা মাথায় তার পরিবারকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল, তখন থেকে প্রায় 15 বছর পরে সে আলিপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত মানুষ হিসাবে বেরিয়ে আসে। সজল জেলের বাইরে এলো, তখন তার বয়স 30। জেলের বাইরে এসে তার আইনজীবীর গাড়িতে বসে সজল জানলার কাচ নামিয়ে সাংবাদিকদের বললেন যে তিনি জেলে বসে আঁকা শুরু করেছিলেন এবং শীঘ্রই একটা প্রদর্শনী করতে চান। বিশেষ ব্যবস্থায় জেলে আঁকা শুরু করেছিলেন তিনি। তার কিছু চিত্রকর্ম রাজ্য আয়োজিত প্রদর্শনীতে বিক্রি করেছিল। তার কাজগুলির মধ্যে একটি 8,000 টাকায় বিক্রি হয়েছিল। কলকাতার বইমেলায় বিড়লা আর্ট গ্যালারিতে প্রদর্শিত হয়েছিল সেটি। সমালোচকদের মতে তার চিত্রগুলি যথেষ্ট ভালো ছিল। সজল একটি চিত্রকলার রপ্তানিকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করে এবং তার সাথে ব্যবসা শুরু করার কথাও বলে। সমস্ত হিসেবেই সজলের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, কিন্তু পুরনো বেশ সহজে যায় না। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর 1 বছর পরে সজল আবারও চুরির অভিযোগে গ্রেপ্তার হয়। 3 জন সশস্ত্র যুবকের সাথে তিনি জোরপুর পার্কের একটি অতিথিশালা থেকে প্রায় 1,30,000 নগদ টাকা, 8টি মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করেন। গ্রেপ্তার হওয়ার পর তিনি দোষী সাব্যস্ত হন এবং তাকে পাঠানো হয় আবারও জেলে। 2017 সালে আবারও মুক্তি পায় সে। এবার 2017 সাল থেকে মুক্তি পাওয়ার পর তার আর কোনো খবর পাওয়া যায়নি। সজল কি শেষ পর্যন্ত তার আঁকার প্রতি ভালোবাসা পূরণ করে একজন শিল্পী হয়ে উঠলেন? তিনি কি আবার অপরাধ জগতে প্রবেশ করলেন, যেরকম তিনি আগে অনেকবার করেছেন, নাকি তিনি একজন সাধারণ কাজের মানুষ হয়ে উঠলেন, সাধারণ জীবনে বাঁচলেন, যেমন আমি আপনি সবাই বাঁচি? হয়তো এই এপিসোডটি শুনছেন